ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স। আজকে আমি ষোড়শ মহাজন পদ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি। আমরা দেখেছিলাম সিন্ধু সভ্যতা এবং সিন্ধু সভ্যতার পরে বৈদিক সভ্যতা, যার মধ্যে প্রথমটা ঋক বৈদিক সভ্যতা এবং পরেরটা পরবর্তী বৈদিক সভ্যতা বা ল্যাটার বেদিক এজ। এটা দেখার পরে আমরা কি দেখব না, মানুষ আবার নগরায়ন করতে শুরু করবে। এই ষোড়শ মহাজন পদ, যেখানে 16টি মহাজন পদের তৈরি হবে। আসল কথা, জনপদ থেকে মহাজন পদ এসেছে। আমরা দেখেছি যে পরবর্তী বৈদিক যুগে কিছু কিছু জায়গা ধীরে ধীরে তারা খুব বেশি শক্তিশালী হতে শুরু করে এবং তারা জন থেকে জনপদ তৈরি করে। কিন্তু বর্তমান আমাদের যে চ্যাপ্টার আজকে যেটা আমরা পড়বো সেটা মহাজন পদ। জনপদের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে তারা মহাজন পদে পরিণত হয় এবং 16টি মহাজন পদের কথা জানা যায়। তার মধ্যে কয়েকটা বিখ্যাত ছিল, সেটা আমরা ভিডিওর পরবর্তী অংশে দেখতে পাবো। ভিডিও শুরু করার প্রথমে আমার নতুন ভিউয়ার্সদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এবং ভালো লাগলে লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এখানের প্রত্যেকটি লাইন থেকে বিভিন্ন পরীক্ষায় WBCS, কখনো UPSC, SSC, CGL, CHSL, MTS, KPS এর পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় প্রত্যেকটি লাইন থেকে কোশ্চেন এসেছে। তাই প্রতিটি লাইনই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা কি দেখলাম? আমরা দেখেছি যে মানুষ প্রথম সিন্ধু সভ্যতার তৈরি করে, অর্থাৎ প্রথম নগরায়ন। ধীরে ধীরে মানুষ সিন্ধু সভ্যতাতে বসতি স্থাপন করতে শুরু করে। সিন্ধু সভ্যতা অনেকটা উন্নত সভ্যতা ছিল, কিন্তু কোনো অজানা অচেনা কারণে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যায়। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে সিন্ধু সভ্যতাতে যেহেতু কোনো রকম কোনো রাজনৈতিক বা ধার্মিক প্রতিপত্তি ছিল না, তারপরে বৈদিক সভ্যতা, যেটার দুটো ভাগ আছে, একটা আর্লি বেদিক এজ বা যেটাকে ঋক বৈদিক যুগ বলা হয়, এবং তারপরেরটা পরবর্তী বৈদিক যুগ। যারা আমার এই ভিডিওগুলো দেখোনি, অর্থাৎ সিন্ধু সভ্যতা এবং বৈদিক সভ্যতা, প্লে লিস্টে চলে গিয়ে কম্পিটিটিভ হিস্ট্রি প্লে লিস্টের ভেতরে ঢুকলে ওখানে সমস্ত হিস্ট্রি গুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিও, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এরপর ষোড়শ মহাজন পদ, যেটা শুরু হয়েছিল 600 BC, 600 BC, ষষ্ঠ শতকে। আমরা কি জানি, যাদের BC এবং AD খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ সম্বন্ধে ঠিকঠাক আইডিয়া নেই, তাদের ক্ষেত্রে বলি যে যীশু খ্রিস্টের জন্মকে 0 ধরে নেওয়া হয়। এবারে ম্যাথমেটিক্স আমরা যেমন দেখেছি যে 0 থেকে আগের দিকে মাইনাস হতে থাকে -1, -2, -3 এইভাবে, এবং পরবর্তীগুলো প্লাস হতে থাকে, +1, +2, +3 এইভাবে চলতে থাকে। ঠিক BC এটা 0, এইখানে আমাদের জেসাস খ্রাইস্ট, যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। যীশু খ্রিস্ট জন্মগ্রহণের আগে ধরে নেওয়া হয় যে সামনেও যতগুলো বছর আছে, পেছনের দিকে অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মানোর আগেও সেই বছরগুলো ছিল। এইগুলোকে আমরা BC বা বাংলাতে খ্রিস্টপূর্বাব্দ বলে থাকি, এগুলোকে AD অ্যানো ডোমিনি বা খ্রিস্টাব্দ বলে থাকি। এখন ঘটনা হয়েছে যে এই BCর ম্যাথমেটিক্সটা একটু অন্যরকম, এখানে সব সময় মাইনাস হয়ে যায়। আমি মানলাম যে কারো যদি জন্ম 500 BC-তে ছিল, সে বেঁচে ছিল 30 বছর, তো এটা মাইনাস হয়ে যায়। তার মৃত্যু সালটা হবে 470 BC। ক্লিয়ার? কিন্তু অপরদিকে যদি আমরা 0-র পরে অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পরে দেখতে থাকি, তখন যদি কারো 500 AD-তে জন্মেছিল কেউ, তারপরে 30 বছর বেঁচে যায়, তো সেটা প্লাস হয়ে গিয়ে 530 AD হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি এটা খ্রিস্টপূর্বাব্দ, এটা খ্রিস্টপূর্বাব্দ এবং এটা খ্রিস্টাব্দ। এটাকে ইংরেজিতে BC এবং এটাকে AD বলা হয়। বুঝতে আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে 600 BC-তে ভারতে কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না। কেন্দ্রীয় শক্তি, সেন্ট্রাল পাওয়ার, অর্থাৎ আমাদের আজকের দিনে যেমন প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট রয়েছে, যারা প্রধান শক্তি, কেন্দ্রীয় শক্তি, যারা সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলোকে, তাদের নিয়ন্ত্রণ তাদের হাতে। হ্যাঁ, রাজ্য সরকার আছে, তার মানে এই নয় যে কেন্দ্রের কোনো পাওয়ার নেই। আমাদের যখন আমরা সংবিধান পড়বো, আমরা দেখবো যে আমাদের স্ট্রাকচার, ফেডারেল স্ট্রাকচার, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের যে গঠন, সেটা
ফেডারেল স্ট্রাকচার, এ কারণে কেন্দ্র এবং রাজ্য উভয়ের হাতে ক্ষমতা অর্পিত থাকে। কিন্তু ওই সময় কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না। এই শতাব্দী দ্বিতীয় নগরীকরণের যুগ নামে অধিক পরিচিত। দ্বিতীয় নগরীকরণ কেন? তাহলে প্রথম নগরীকরণ কোনটা? প্রথম নগরীকরণ সিন্ধু সভ্যতা। নগরীকরণ কথার অর্থ কি? সিভিলাইজেশন তৈরি হয়। আমরা দেখেছি যে প্রথমেই সিন্ধু সভ্যতাতে মানুষ নগর তৈরি করতে শুরু করে। প্রথম, তার আগে মানুষ বনে থাকতো। প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, এই পুরনো প্রস্তর, মধ্যপ্রস্তর, নিম্ন প্রস্তর যুগ, তখন মানুষ আধুনিকতার কিছুই জানতো না। কিন্তু পরবর্তীকালে সিন্ধু সভ্যতাতে তারা আধুনিক হয় এবং ওই নগরীকরণের পরে দ্বিতীয় নগরীকরণ বলা হয়েছে এই ষোড়শ মহাজন পদের সময়টাকে, যেটা 600 BC। এটাতে হাইলাইট করা আছে গ্রিন কালারে। এটা পরীক্ষাতে প্রশ্ন এসেছিল, দ্বিতীয় নগরীকরণের যুগ কোন যুগটাকে বলা হয়? অর্থনৈতিক এবং রাজনৈতিক কেন্দ্র উত্তর পশ্চিম পাঞ্জাব, হরিয়ানা থেকে পূর্ব দিকে উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে পরিবর্তন করতে শুরু করে। ভারতের ম্যাপ যদি আমাদের জানা থাকে তখন আমরা দেখব যে ভারতের উত্তর পশ্চিম দিকে পাঞ্জাব, হরিয়ানা, ঠিক ওই অঞ্চলটাতেই সিন্ধু সভ্যতার মানুষেরা বসবাস করত। এই পাঞ্জাব আমাদের পাঞ্জাব, ভারতের পাঞ্জাব ঠিক এরই একটি অংশ। পাকিস্তানের পাঞ্জাব, যে এই পাঞ্জাবের মন্টগোমারি জেলাতে প্রথম হরপ্পার সভ্যতা আবিষ্কৃত হয়েছিল, সেই পাঞ্জাব হরিয়ানা থেকে, অর্থাৎ সিন্ধু সভ্যতার পিরিয়ডে মানুষ যখন সিন্ধু নদের পাশাপাশি তার ট্রিবিউটরি, ডিস্ট্রিবিউটরি, উপনদীগুলোর পাশে বসবাস করতে শুরু করেছিল, তারপর থেকে ধীরে ধীরে যখন ষোড়শ মহাজন পদের সময় শুরু হয় তখন তারা পূর্ব দিকে উত্তরপ্রদেশ এবং বিহারের দিক পরিবর্তন করতে শুরু করে। কোন জিনিসটা? অর্থনৈতিক এবং রাজনৈতিক কেন্দ্র, তাদের ইকোনমিক্যাল পাওয়ার এবং তাদের পলিটিক্যাল পাওয়ার ধীরে 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 পূর্ব দিকে আসতে শুরু করে, বিহারের দিকে এবং উত্তরপ্রদেশের দিকে। পাণিনির রচনায় এই সময়, পাণিনি বিখ্যাত গ্রামার, ব্যাকরণ রচনা করেছিলেন পাণিনি, অষ্টাধ্যায়ী। এই সময় 30টি জনপদের নাম থাকলেও বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় অনুসারে 16টি মহাজন পদের নাম পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে বলা আছে যে পাণিনি রচনাতে যদিও 30টি জনপদের নাম পাওয়া যায়, তবে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এখান থেকে আমরা 16টি মহাজন পদের নাম জানতে পারি। এর মাঝে থেকে ষোড়শ মহাজন পদের সময় প্রতিবাদী এবং বৌদ্ধ জৈন ধর্মগুলো এসেছিল, সেটা পরবর্তী ভিডিওতে দেয়া হবে। একটি বিখ্যাত বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়, এইখান থেকে আমরা বহু তথ্য পেয়ে থাকি বুদ্ধদেব সম্বন্ধে এবং ওই সময়কার বৌদ্ধ এবং জৈন ধর্ম সম্বন্ধে। সেইটি অনুসারে 16টি মহাজন পদের নাম পাওয়া যায়, যেটিকে বেশিরভাগ ঐতিহাসিকরা মেনে নিয়েছেন। এই 16টি মহাজন পদ কি কি? অঙ্গ, কাশী, কোশল, ভজ্জি, মল্ল, চেদি, বৎস, কুরু, গান্ধার, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অবন্তী, কম্বোজ, অসমক এবং মগধ। এর মধ্যে দুটো হাইলাইটেড পয়েন্ট আছে। বুদ্ধদেব কুশীনগরে শেষ খাবার খেয়েছিলেন। এই বুদ্ধদেব, আমাদের গৌতম বুদ্ধ, কুশীনগরে দেহত্যাগ করলেন শেষ খাবার ছন্দর বাড়িতে। কোথাও ছন্দ লেখা থাকে, ইংরেজিতে এইরকম CHHUNDA লেখা থাকে। এর বাড়িতে গৌতম বুদ্ধ শূকরের মাংস এবং মাশরুমের তরকারি খেয়ে আমাশয় রোগে 80 বছর বয়সে মারা যান, যেটা তোমরা বৌদ্ধ এবং জৈন প্রতিবাদী আন্দোলনের যে ভিডিওটা আপলোড হবে সেখানে ডিটেলস পেয়ে যাবে। এবং মগধ, এইটা সব থেকে শক্তিশালী মহাজন পদ, 16টি মহাজন পদের, যেটা বর্তমান দিনের পাটনা এবং গয়া অর্থাৎ বিহার। এই 16টি, এটা খুব বেশি মনে রাখার দরকার নেই, এখান থেকে খুব বেশি কোশ্চেন হয় না, তবে এই দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বিগত বৎসরগুলোতে বিভিন্ন পরীক্ষাতে পেয়েছি, তাই এটাকে হাইলাইটেড বলে আমার মনে হয়েছে। নেক্সট, 16টি মহাজন পদের মধ্যে দু ধরনের ভাগ ছিল, একটা মোনার্কিয়াল, একটা নন মোনার্কিয়াল, রাজতান্ত্রিক, অরাজতান্ত্রিক। ভাষা শুনেই বোঝা যাচ্ছে যে রাজতান্ত্রিক, এখানে রাজা রাজত্ব করত। তার মধ্যে কি কি হলো? অঙ্গ, অবন্তী, চেদি, কাশী, কোশল, গান্ধার, মগধ, মৎস্য, সুরসেন, বৎস ইত্যাদি। এই মগধে রাজতান্ত্রিক শাসন ছিল, যেটা সব থেকে বেশি শক্তিশালী হবে। এবং অরাজতান্ত্রিক গুলোর মধ্যে কম্বোজ, কুরু, মল্ল, ভজ্জি, লিচ্ছবি, বিদেহ ইত্যাদি রয়েছে। 16টি মহাজন পদের মধ্যে 4টি সব থেকে বেশি শক্তিশালী ছিল। সেই 4টি কোনটা? মগধ, বৎস, অবন্তী এবং কোশল। এদের মধ্যে আবার সব থেকে বেশি দ্য সুপার পাওয়ার ওয়াজ দি মগধ। এখন প্রশ্ন হচ্ছে যে সবাই তো একই ইতিহাসের দৌড়ের মধ্য দিয়ে এসেছে, তাহলে কি করে মগধ
এদের মধ্যে বাকি 15টির থেকে কি করে বেশি শক্তিশালী হলো? আমরা বৌদ্ধ ধর্ম অঙ্গুত্তর নিকায় অনুসারে 16টি যদি মহাজন পদ্ধ ধরে নিই, তো তার মধ্যে বাকি 15টাকে ছেড়ে দিয়ে মগধ কি করে এতটা বেশি শক্তিশালী হয়েছিল? পয়েন্ট নাম্বার 1, লোহা খনির আবিষ্কার। মগধের পাশাপাশি লৌহ খনির আবিষ্কার হয়েছিল। তখনকার দিনে লৌহ খনির আবিষ্কারের ফলে লোহার যন্ত্রপাতি দিয়ে বন পরিষ্কার করা, গাছ কাটা, চাষাবাদ করা, লাঙল করা, এই সমস্তর ফলে তাদের ইকোনমিক্যাল পাওয়ার ধীরে ধীরে বাড়তে থাকে এবং এই লোহা দিয়ে ওরা অস্ত্র বানাতো, যেই অস্ত্র বিভিন্ন দেশ বলবো না, মহাজন পদ থেকে ওদের কাছে কিনতে আসতো। এর ফলেও তাদের অর্থনীতি বাড়তে থাকে এবং যেহেতু ওদের কাছে অস্ত্র ছিল তাই ওরা অনেকটা বেশি সুপার পাওয়ার ছিল। আজকালকার আমরা যদি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ গুলো দেখি, আমরা জানি যে কিছু বিখ্যাত দেশ যেমন রাশিয়া, আমেরিকা, এরা অনেকটা বেশি আধুনিক মারণ অস্ত্রে আমাদের থেকে বেশি উন্নত। তাই বেশিরভাগ জিনিসপত্র, যুদ্ধাস্ত্র, সমরাস্ত্র আমরা ওদের দেশ থেকেই কিনি এবং পৃথিবীর বেশিরভাগ দেশরা এই সমস্ত দেশগুলোকে সুপার পাওয়ার ইন আর্মামেন্ট অর্থাৎ যুদ্ধাস্ত্রের দিক থেকে একটু বেশি ক্ষমতাশালী বা শক্তিশালী বলে মানে। নেক্সট পয়েন্ট, মগধ সব দিক থেকে পাহাড় এবং নদী দ্বারা ঘেরা ছিল। পাহাড় এবং নদী দ্বারা ওয়েল ফর্টিফাইড সিটি ছিল ওটা। এর ফলে কি হতো, শত্রুরা হঠাৎ করে ওখানে আক্রমণ করতে পারতো না। পাহাড় পেরিয়ে এসে আক্রমণ করা খুব সহজ কথা নয় এবং নদী দিয়ে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র বয়ে নিয়ে এসে শত্রুকে আক্রমণ করা, মগধে আক্রমণ করা, এটা শত্রুপক্ষের ক্ষেত্রে খুব সহজ কাজ ছিল না। এই জন্য মগধ অনেকটা বেশি সেফ ছিল, নিরাপদ ছিল। গঙ্গা এবং সোন, আমাদের বিহারের গঙ্গা এবং সোন এখনো রয়েছে। নদীর প্লাবনের ফলে জমির মাটি উর্বর ছিল। দেখো আমরা জানি যে যখন নদীতে প্লাবন হয়, বন্যা হয়, তখন নদীর ভেতরে পড়ে থাকা যে সমস্ত পলি মাটি, তাদের মধ্যে হিউমাস, তাদের মধ্যে যে সমস্ত জৈব পদার্থগুলো থাকে, তা সব যখন নদীর কূল ছাপিয়ে সামনের যে সমস্ত শস্য এবং কৃষি ক্ষেত্রগুলোতে পড়তে থাকে, সেগুলোর মাটি উর্বর হয়ে যায়। যেহেতু তখনকার দিনে কোনো রকম আর্টিফিশিয়াল কেমিক্যাল, পেস্টিসাইডার্স, ফার্টিলাইজার্স এই সমস্ত ব্যবহার করা হতো না, সেই কারণে প্রাকৃতিক উপায়ে এই জায়গাগুলো অনেক বেশি ফার্টাইল ছিল, অনেক বেশি উর্বর ছিল। এর ফলে উর্বর থাকার ফলে কি হবে, বেশি ফসল উৎপন্ন হবে। ধান, গম, পাট ইত্যাদি যে সমস্ত ফসল তখন হতো সেগুলো বেশি উৎপন্ন হতো। ফসল বেশি উৎপন্ন হওয়ার অর্থ কি না, তাদের খাদ্যের অভাব মিটে যাওয়া এবং তারা বেশিরভাগ খাদ্য, এক্সট্রা যে ফুড, সেগুলো এক্সট্রা গ্রেনস এন্ড ক্রপস, they could sell it to the other মহাজন পদস, অন্যান্য মহাজন পদের দিকে তারা বিক্রি করতে পারতো। বিক্রি করা মানে অর্থনীতি বাড়তে থাকতো, তারা ধনী হতে থাকতো, আর ধনী মানুষেরা সবসময় রেসপেক্ট পায়। ধীরে ধীরে অর্থনীতি উন্নত হতে শুরু করে, যা বললাম সেটাই পয়েন্ট নম্বর 5 আমরা দেখতে পাই। এরপর মগধ শক্তিশালী হওয়ার কারণে এখানে রাজবংশ প্রতিষ্ঠা হয়। দেখো স্বাভাবিক ব্যাপার, যখন মানুষের মধ্যে অর্থনীতির নিয়ে কোনো চিন্তা থাকে না, অর্থের অভাব হয় না, তখন মানুষের বিভিন্ন রকম শখ জন্মায় এবং যেখানকার অর্থনীতি ভালো হয় সেখানেই বেশি সুপার পাওয়ার আসতে শুরু করে। ঠিক যেই সুপার পাওয়ার আমরা দেখব রাজবংশ, এই প্রথম আমরা প্রাচীন ভারতীয় ইতিহাসে দেখব যে রাজবংশ প্রতিষ্ঠা হয়েছে। রাজা বলে কোন একটা ভাষা এসেছে এবং রাজার বংশ প্রতিষ্ঠা হচ্ছে। কি বংশ? হর্ষঙ্ক বংশ। মৎস্য পুরাণে বলা আছে, পুরাণের অনেক ভাগ রয়েছে, তার মধ্যে মৎস্য পুরাণে বলা আছে মগধের আদি রাজবংশ ছিল শিশুনাগ বংশ। কিন্তু বুদ্ধ মহাবংশ এবং অশ্বঘোষের বুদ্ধচরিত, পরীক্ষায় প্রশ্ন এসেছে যে বুদ্ধচরিত গ্রন্থটি কার লেখা, অশ্বঘোষের লেখা। মনে রেখো, বুদ্ধচরিতে বলা আছে যে মগধে প্রথম বংশ ছিল হর্ষঙ্ক বংশ। এটা মেনে নেওয়া হয়। এই যে মৎস্য পুরাণের কথাটাকে বেশিরভাগ ঐতিহাসিকরা মানেন না, তার কারণ শিশুনাগ বংশ আমরা এই চ্যাপ্টারেই পাবো, পরবর্তীতে পাবো। কিন্তু প্রমাণ যে সমস্ত দিকে দেখিয়ে নিয়ে যায় ঐতিহাসিকদের, সেটা যে
এইখানে প্রথম বংশ ছিল হর্যঙ্ক বংশ। হর্যঙ্ক বংশ যেটা প্রতিষ্ঠা ছিল কোথায়, কোন জায়গায়? মগধ, যেটা বর্তমান বিহার, পাটনা ও গয়া। মগধের প্রথম দিকে রাজধানী ছিল রাজগীর, যাকে গিরিব্রজ বলা হতো ওই সময়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে যে মগধের রাজধানী প্রথমত কোথায় ছিল। অপশানে অন্য কিছু পাবে না, গিরিব্রজই পাবে, মনে রেখো। চীনা পরিব্রাজকের মতে, বিভিন্ন ধরনের পরিব্রাজকরা সেই সময় আসছেন, তার মধ্যে চীনের কোন এক পরিব্রাজকের মতে বিম্বিসার গিরিব্রজ এর উত্তর দিকে পাহাড়ের কোলে রাজগৃহ শহর প্রতিষ্ঠা করেছিলেন। কোন চীনা পরিব্রাজক, তিনি তার বইয়ে লিখে গিয়েছিলেন যে বিম্বিসার গিরিব্রজের উত্তর দিকে পাহাড়ের কোলে রাজগৃহ বলে কোন একটা শহর প্রতিষ্ঠা করেছিলেন, যে রাজগৃহকে রাজগীর বলা হয়। তবে প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে বিম্বিসারের ঠাকুরদাকে যিনি 566 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠা করেছিলেন বলে কিছু কিছু ঐতিহাসিক মেনে নিয়েছেন। তবে এটা খুব গুরুত্বপূর্ণ নয়, আমরা কিন্তু হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হিসাবে বিম্বিসারকেই দেখব, এবং বেশিরভাগ ঐতিহাসিকও তাই মেনেছেন। এটাই ইম্পর্টেন্ট পয়েন্ট। এসএসসি অর্থাৎ সেন্ট্রাল এসএসসি এবং যে সমস্ত পরীক্ষাগুলো হয় প্রশাসনিক লেভেলের, তাতে বিম্বিসারকেই ধরে নেওয়া হয় হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠা। তিনি কি ছিলেন, মেন পয়েন্ট গুলো এখানে দেওয়া আছে, আমাদের অতিরিক্ত পড়ে লাভ নেই। জ্ঞান অর্জনের অনেক সময় আছে, আমাদের প্রথমে চাকরির দরকার। সে কারণে চাকরিকে ক্র্যাক করতে গেলে আমাদের নির্দিষ্ট স্ট্র্যাটেজিতে হাঁটতে হবে এবং নির্দিষ্ট কিছু পয়েন্ট মনে রাখতে হবে, যেইগুলো থেকে কোশ্চেন হিট হয়। বুদ্ধদেবের সমসাময়িক ছিলেন কে? বিম্বিসার। অঙ্গরাজা ব্রহ্মদত্তকে তিনি পরাজিত করেন। বৈবাহিক নীতি মেনে চলতেন, পরাজিত রাজ্যের রাজকুমারীকে বিয়ে করতেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহু পরীক্ষাতে বহুবার এসেছে যে বিম্বিসারে কোন নীতি মেনে চলতেন। তার নাম বৈবাহিক নীতি। বৈবাহিক নীতি, যেটাকে ম্যারিটাল ল বলা হয়। এখানে কি করতেন উনি, যখন কোনো রাজ্যে আক্রমণ করতেন, সেই রাজ্য যদি হেরে যেত, তিনি তখন সেখানকার রাজকুমারীকে বিয়ে করতেন। এবারে বৈবাহিক নীতির মাধ্যমে, বৈবাহিক সমঝোতার মাধ্যমে, আত্মীয়তার মাধ্যমে তিনি শত্রু রাজ্যগুলোকে বশ করতেন। তার 3 জন স্ত্রীর কথা জানতে পারা যায়। একজন ছিল মহাকৌশল দেবী, যিনি কোশল রাজ্যের মহিলা ছিলেন, মেয়ে ছিলেন। চেল্লনা লিচ্ছবি বংশের। ক্ষেমা মদ্র নামক কোন একটা গোষ্ঠী, এই গোষ্ঠী একটু বেশি হিংস্র গোষ্ঠী ছিল। তাকে লড়াই করার পরে, তার সাথে সেখান থেকে জিতে যাওয়ার পরে এই মদ্র গোষ্ঠীর এক মেয়ে মহিলা ক্ষেমাকে তিনি বিয়ে করেছিলেন। এই 3 জন স্ত্রীর কথা জানতে পারা যায়। এই 3 জন, 3টে নাম থেকেই বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন এসেছে। তিনি তার বৈদ্য জীবক, যেই জীবক, বৈদ্যের নাম জীবক, যেই জীবক শালাবতী বা যার আরেক নাম আম্রপালি, অথবা বলতে এটা দেওয়া আছে একজনেরই দুটো নাম, এই দুটো নাম পাওয়া যায়, শালাবতী অথবা আম্রপালি, যে একজন বাইজি ছিল। এই আম্রপালি বা শালাবতীকে আমাদের গৌতম বুদ্ধদেব কি শিষ্যা গ্রহণ করেছিলেন, যেটা আমরা বৌদ্ধ ধর্মের চ্যাপ্টারে পড়বো। একজন বাইজির ছেলেকে পাঠিয়েছিলেন। আমি এটাকে কেন লিখেছি একজন বাইজির ছেলে, এটা ইউপিএসসির কোন একটা ইয়ারে এই প্রশ্নটা এসেছিল, যে হু ওয়াজ দ্য ম্যান, হিজ মাদার ওয়াজ a courtesan and he was the physician of বিম্বিসার। এই ধরনের কিছু একটা প্রশ্ন ছিল, যে কোন মানুষটি, যার মা একজন বারাঙ্গনা ছিলেন, বাইজি ছিলেন, এবং যিনি কিনা বিম্বিসারের একজন ব্যক্তিগত বৈদ্য ছিল। জীবক ইউপিএসসি তে এসেছে, একদম কনফার্ম। ইয়ারটা আমার মনে নেই, আমি পেলে নিশ্চয়ই যখন প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন সলভ করব দিয়ে দেব। বৈদ্য জীবক তাকে পাঠিয়েছিলেন তার শত্রু চন্দ্রপ্রদ্যোৎ মহাসেনার কাছে, যখন জন্ডিস রোগে আক্রান্ত হন। এখন এইটা দেখে বিম্বিসারের যে তার মানবিকতার ছোঁয়া ছিল সেটা আমরা জানতে পারি। কেন? যখন তার শত্রু চন্দ্রপ্রদ্যোৎ জন্ডিস রোগে আক্রান্ত হয়ে যায়, তখন বিম্বিসার নিজে তার ব্যক্তিগত বৈদ্য জীবককে তার কাছে পাঠিয়েছিলেন, যে আমার শত্রুতা যুদ্ধের ক্ষেত্রে, কিন্তু সে আজ অসুস্থ, মুমূর্ষ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, শয্যাশায়ী। এখন যদি সম্ভব হয় আমার বৈদ্য গিয়েও যদি ওকে সুস্থ করে, তাতেও আমি খুশি এবং সুখী। বিম্বিসার তো এই দিক থেকে অনেকটা বেশি মানবদরদী ছিলেন।
রাজধানী ছিল রাজগৃহ বা গিরিব্রজ। আমরা দেখেছি রাজধানী রাজগৃহ বা গিরিব্রজ, রাজগৃহ থেকে পরে গিরিব্রজতে কনভার্ট করা হয়, রূপান্তরিত করা হয় বা স্থানান্তরিত করা হয়। যা 5টি পাহাড় দিয়ে ঘেরা দুর্গম এলাকা ছিল। এর 5 দিকে 5টি পাহাড়। প্রশ্ন হচ্ছে 5টা দিক তো আর হয় না, তার মানে বলতে চেয়েছে কি না ঘিরে ঘিরে পরপর মাউন্টেন চেন বা পর্বত শৃঙ্খলার মতো 5টি পাহাড় একসাথে ঘিরে মোটামুটি এটাকে ফর্টিফাইড বা বেষ্টনীর মতো ঘিরে রেখেছিল, যে জন্য দুর্গম এলাকা ছিল। শ্রেণিক উপাধি ছিল, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বহুবার বহু পরীক্ষায় প্রশ্ন এসেছে। শ্রেণিক উপাধি ছিল বিশাল সেনাবাহিনী থাকার জন্য। কিভাবে মনে রাখবে? সেনার সাথে শ্রেণিক, যার বেশি সেনাবাহিনী ছিল সেই কারণে তার নাম ছিল শ্রেণিক। এরপরে তার পুত্র অজাতশত্রু। আমরা কি দেখেছিলাম? বিম্বিসারের 3 জন স্ত্রী ছিল, তার মধ্যে একজন ছিল চেল্লনা। সেই চেল্লনার ছেলে, চেল্লনার পুত্র ছিল অজাতশত্রু। এই অজাতশত্রু খুব বদমাস একজন সম্রাট ছিল, রাজা ছিল। সিংহাসন লাভের জন্য পিতা বিম্বিসারকে হত্যা করে। নিজের পিতাকে, পিতৃহন্তা, নিজের পিতাকে হত্যা করে। এতটাই ইতিহাসে লেখা আছে যে এতটাই তার সিংহাসন পাওয়ার লোভ এবং তাড়াহুড়ো ছিল, যে কারণে নিজের বৃদ্ধ পিতা বিম্বিসারকে হত্যা করে অজাতশত্রু সিংহাসনে বসেন। এবং এই অজাতশত্রু পরবর্তীকালে কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, বুদ্ধদেবের শরণাপন্ন হন এবং মন থেকে হিংসাটা সরিয়ে দিয়ে বৌদ্ধ ধর্মের মূল নীতি অহিংসা গ্রহণ করেছিলেন। হর্ষঙ্ক বংশের সব থেকে হিংস্র রাজা ছিলেন এই অজাতশত্রু। নিজের মামা প্রসেনজিৎকে যুদ্ধে হারিয়ে মামার মেয়ে ভজ্জিরাকে বিয়ে করে অজাতশত্রু। পরীক্ষায় প্রশ্ন এসেছে। লিচ্ছবিদের রাজধানী বৈশালীকে ধ্বংস করে। এদের মধ্যে সবসময় শত্রুতা ছিল, বৈশালী এবং মগধের মধ্যে সবসময় শত্রুতা ছিল। কেন শত্রুতা ছিল? দেখো, আমি প্রথম থেকেই বলে এসেছি যে মগধ অন্যান্য 15টা মহাজন পদের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছিল। এখন যে মানুষ বেশি শক্তিশালী হয় তো কি হয় না, তার উপরে বেশি আঘাত প্রয়োগ করতে থাকে অন্যান্য কম শক্তিশালী জায়গাগুলো, রাজ্যগুলো। কেন? সবাই চায় আমি রাজা হই, সবাই চায় আমি প্রধানমন্ত্রী হই, সবাই চায় আমার সুপ্রিম পাওয়ার থাকুক। তো সে কারণে সবাই ওকে সরিয়ে মগধের সিংহাসন থেকে হর্ষঙ্ক বংশকে ধ্বংস করে নিজেদের অস্তিত্ব রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজন করেন এই যে অজাতশত্রু। পিতার হত্যার পরে ধীরে ধীরে যখন উনি গৌতম বুদ্ধের শরণাপন্ন হন, উনি বুঝতে পারেন যে তার ভুল হয়েছে এবং অহিংসাই মানব ধর্ম, মানুষের সেবা করাই মানব ধর্ম। ঠিক সেই সময় উনার রাজ্যে গৌতম বুদ্ধ এক বনে ধ্যান করছিলেন এবং নীতি উপদেশগুলো শিষ্যদের মধ্যে দিচ্ছিলেন। এটা শুনতে পেয়ে, জানতে পেয়ে, আমরা জানি বিম্বিসারও কিন্তু বৃদ্ধ বয়সে গৌতম বুদ্ধের কাছে শরণাপন্ন হয়েছিলেন, যেটা অজাতশত্রু জানতো। সেই অজাতশত্রুরও মন একসময় গৌতম বুদ্ধ বদলিয়ে দেন এবং তার ফলে প্রথম বৌদ্ধ সম্মেলন সারনাথে, যেটা অজাতশত্রু করেছিলেন। যুদ্ধযন্ত্র, মহাশিলাকণ্টক ইউপিএসসিতে এসেছে, ডব্লিউবিসিএস সম্ভবত কোন একটা ইয়ারে মেইন পরীক্ষাতে এসেছিল। মহাশিলাকণ্টক, যেটা গুলতির মতো বড় করে পাথর ছোড়া হয়, যেটা আমরা বাহুবলী সিনেমায় ভল্লাল দেবের এবং বাহুবলী এবং ভল্লাল দেবের যে দুটো অস্ত্র, যেখানে বড় বড় পাথর ছোড়া হয়, সম্ভবত বাহুবলীর দিক থেকে, আমার সিনেমাটা খুব ভালো মনে নেই, তবে এই দুটো অস্ত্র দেখতে পাওয়া যায়। এবং রথ মুশাল, যেখানে ওই ভল্লাল দেবের সম্ভবত রথের আগের দিকে একটা ব্লেড লাগিয়ে মানুষকে কেটে কেটে যাওয়া হচ্ছিল, ওখানে ব্লেড অ্যাকচুয়ালি ছিল না, ওটা রথ মুশাল, যেটা রথের আগের দিকে গদা লাগিয়ে মানুষকে পিষিয়ে দেওয়ার যন্ত্র আবিষ্কার করেন। এই দুটো মহাশিলাকণ্টক এবং যন্ত্রের নাম রথ মুশাল। বহুবার পরীক্ষা এসেছে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো ইউপিএসসি, ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষা এসছে। আজকাল সিজিএলও এই সময় থেকে মেন পরীক্ষায় 3 নাম্বারের করে জিকে আসতে শুরু করবে। পরীক্ষা যেহেতু হয়নি এখনো, সামনেই হবে, তো সে কারণে এই সমস্ত জায়গাতেই কোশ্চেন হিট হবে। মহাশিলাকণ্টক এবং রথ মুশাল, এই দুটো ইম্পর্টেন্ট যুদ্ধাস্ত্র আবিষ্কার করেছিল কে? অজাতশত্রু। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। বুদ্ধদেব তার আমলে মারা যায়। নিক নামে পরিচিত, এর কথার অর্থ পিতার হত্যাকারী। দেখো, আমরা দেখেছিলাম
অজাতশত্রুর বাবা বিম্বিসার, তার নাম ছিল, উপাধি ছিল শ্রেণিক, কেননা তার ভালো সেনা ছিল, তিনি সেনাপতি এবং তার সেনার শক্তি ছিল, পাওয়ার ছিল। আর অজাতশত্রুর নাম কুনিক, যেটা ওই ভাষায়, তখনকার দিনে ওনাদের সময়ের ভাষায়, যার অর্থ ছিল পিতার হত্যাকারী। আমরা প্রথমেই শুরুতে দেখেছি যে অজাতশত্রু সিংহাসন লাভের জন্য, সিংহাসনকে পাওয়ার লোভে নিজের বাবাকে হত্যা করে। কুনিক, পরীক্ষায় কনফিউজিং কোশ্চেন আসে, এদের মধ্যে কুনিক নামে কে পরিচিত? স্টুডেন্টদের জেনারেলি মিক্সড হয়ে যায়, শ্রেণিককে কুনিক, কুনিককে শ্রেণিক হয়ে যায়। তবে এটুকু মনে রাখো, শ্রেণিক বাবা অর্থাৎ বিম্বিসার ছিলেন এবং অজাতশত্রু কুনিক। এরপর এই যে পিডিএফ গুলো পাওয়ার জন্য বা যে সমস্ত কোশ্চেন গুলো আসবে বিভিন্ন পরীক্ষাতে এসছে, সেগুলো যদি তোমাদের দরকার হয় তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, তাহলে এগুলো পেয়ে যাবে। এবং এখানে অপশনাল এবং ডেসক্রিপটিভ হিস্ট্রির জন্য কানেক্ট করতে পারো আমার সাথে। উদয়ীন বা উদয়ী ভদ্র, ধীরে ধীরে হর্ষঙ্ক বংশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তো অজাতশত্রুর পরে তার ছেলে এসেছিল উদয়ী ভদ্র বা উদয়ীন, এই দুটো নামই চলে বিভিন্ন পরীক্ষায়, এই দুটো নামের মধ্যেই আসতে থাকে, দুটো নামই খুব বেশি প্রচলিত। পাটলিপুত্র নগরকে রাজধানীতে রূপান্তরিত করেন, এই প্রথম উদয়ী ভদ্র বা উদয়ীন পাটলিপুত্রকে রাজধানীতে রূপান্তরিত করলেন। ওর আগে গিরিব্রজ রাজগৃহ এভাবে হতেছিল, ধীরে ধীরে উদয়ী ভদ্রের সময় ওটা পাটলিপুত্র হয়ে যায়, যেটা পরবর্তী ফিক্সড থেকে যায়। সম্ভবত অবন্তীর রাজা পলকের প্ররোচনায় নিহত হন। এই উদয়ীন বা উদয়ী ভদ্রকে পলক বলে অবন্তীর এক রাজা লোক লাগিয়ে নিহত করান, যেটা পুরম দালালের বইয়ে এটা দেখতে পাওয়া যায়। পর অনিরুদ্ধ, মুন্ড এবং নাগদশক নামে অযোগ্য রাজারা সিংহাসনে বসেন এবং হর্ষঙ্ক বংশের ধ্বংস হয়। এই উদয়ী ভদ্রের পরে অনিরুদ্ধ, মুন্ড, নাগদশক এই তিনটে অযোগ্য রাজা হর্ষঙ্ক বংশের সিংহাসনে বসে এবং অযোগ্যতার কারণে এই বংশ ধ্বংস হয়ে যায়। পরীক্ষায় প্রশ্ন আসে, হর্ষঙ্ক বংশের শেষ রাজার নাম কি? অপশানে নাগদশক বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায়, এটাই রাইট অ্যান্সার হবে। যদি না থাকে এই দুটোর মধ্যে, যদি একসঙ্গে কোনো মতেই তিনটে থাকবে না, যদি থাকে এই তিনটের মধ্যে কোনো একটা থাকবে, আর যদি না থাকে তিনটেই থাকবে, বেস্ট হবে নাগদশক, এবং অন্য একটা চারটা অপশন থাকলে অন্য একটা দিয়ে দেবে। এরপর আমরা দেখি যে নাগদশককে হত্যা করে শিশুনাগ বংশ। দেখো আমরা স্টোরির শুরুতেই, মহাজন পদের শুরুতেই আমরা দেখেছিলাম যে ওখানে বলা ছিল পানিনির মতে যে প্রথমে নাকি শিশুনাগ বংশ ওখানে মগধের সিংহাসনে হর্ষঙ্ক বংশের আগে এসেছিল, যেটা বৌদ্ধ ধর্ম ওই অঙ্গুত্তর নিকায় বাদ দিয়েছিল, বলছে না প্রথমে হর্ষঙ্ক বংশ ছিল। যাই হোক, এই হর্ষঙ্ক বংশকে ধ্বংস করার পরে ধ্বংসই হয়ে গেল একদম নাগদাশকের সময়। শিশুনাগ, এর নামই শিশুনাগ, তাই তার নামই বংশের নাম শিশুনাগ বংশ। এই শিশুনাগ নাগদাশকের মন্ত্রী ছিলেন। দেখো, অযোগ্য শাসক ছিল নাগদাশক, তার একজন মন্ত্রী ছিল শিশুনাগ। এই শিশুনাগ এক সময় কি হয় না, নাগদাশককে হত্যা করে দেয়। কেন হত্যা করে দেয় না, লোকেরা, ওখানকার মগধের লোকেরা বিশ্বাস করে যে নাগদাশক নাকি বিশ্বাসঘাতক। নাগদাশক বিশ্বাসঘাতকতা করে, তার ভাইদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই ধরনের বিশ্বাসঘাতকতার সুর নাগদাশকের উপরে চড়তে থাকে। এই কারণে মগধের লোকেরা শিশুনাগকে, অর্থাৎ যে তার মন্ত্রী ছিল, তাকে অনুরোধ করে বা জোর দিতে থাকে হত্যা করার জন্য, এবং সত্যি সত্যি শিশুনাগ হত্যা করে দেয় নাগদাশককে, এবং হত্যা করার পরে জোর করে শিশুনাগই বসে যায়, বসিয়ে দেয় মগধের লোকেরা তাকে। বসিয়ে দেওয়ার পরেই সেই বংশের নাম, সেদিন থেকে হর্ষঙ্ক বংশের নাম মিটে যায় এবং শিশুনাগ বংশ আসতে থাকে। শিশুনাগ অবন্তীকে হারিয়ে দেয়, এর ফলে 100 বছর ধরে চলা মগধ এবং অবন্তীর মধ্যে যুদ্ধ থেমে যায়। আমরা আগের কয়েকটা স্লাইডে দেখেছিলাম, তখন আমি বলেছিলাম দীর্ঘদিন ধরে মগধের সঙ্গে অবন্তীর যুদ্ধ হতে থাকতো, প্রায় 100 বছর। কেন যুদ্ধ হতে থাকতো? যেহেতু মগধ অনেক বেশি শক্তিশালী ছিল এবং অবন্তীও চাইতো যে আমি ওখানকার সুপার পাওয়ার হই, এই জন্য বারবার লড়াই চলতে থাকতো, যেটা প্রায় 100 বছর ধরে লড়াই চলছিল। সেটা এই শিশুনাগ কিন্তু শেষ করে দেয়। নেক্সট, কালাশোক, এর নাম কাক বর্ণ নামে পরিচিত। কালাশোক বা কাক বর্ণ দুটো নামেই খুব পরিচিত। হ্যাঁ, কাক বর্ণ লেখা আছে। শিশুনাগের পুত্র, এই কালাশোক কে ছিল? শিশুনাগের পুত্র। দেখো, চেন বাই চেন, স্টেপ বাই স্টেপ, বাবার পরে ছেলে এভাবে আসছে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল আমাদের অজাতশত্রুর আমলে,
দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বৈশালীতে কে আয়োজন করলো? শিশুনাগের পুত্র কালাশোক বা কাক। দুটো নাম আছে, দুটো নামই খুব প্রচলিত। তাহলে আমরা কোন কোন বংশগুলো দেখলাম? প্রথমে দেখলাম হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশের শুরুতে ছিল বিম্বিসার, শেষ করলো নাগদাশক। নাগদাশককে হত্যা করে শিশুনাগ বংশ প্রতিষ্ঠা হলো। শিশুনাগ বংশের প্রথম প্রতিষ্ঠাতা শিশুনাগ, তারপরে তার ছেলে হচ্ছে আমাদের কাকবর্ণ বা কালাশোক, এরপরে নন্দবংশ। দেখো বংশগুলো পরপর। ইতিহাসের নিয়ম, কেউ কোনোদিন স্থায়ী নয়। নির্দিষ্ট সময় তুমি রাজত্ব করো, তারপর তোমার সিংহাসন ছেড়ে তুমি চলে যাও। ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, শেক্সপিয়ার বলেছেন যে এই পৃথিবী একটা নাট্যমঞ্চ মতো, তোমার যতক্ষণ অভিনয় করার অধিকার আছে ততক্ষণ তুমি অভিনয় করো, তারপর তোমাকে ছেড়ে যেতে হবে। নন্দ বংশ প্রতিষ্ঠা, প্রথম ক্ষত্রিয় নয় এমন বংশ, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এর আগে যতগুলো বংশ দেখলাম, হর্ষঙ্ক বলো, শিশুনাগ বলো এবং শিশুনাগ, তো এরা প্রত্যেকটাই ক্ষত্রিয় বংশ ছিল। কিন্তু এই প্রথম নন্দ বংশ অক্ষত্রিয় বা ক্ষত্রিয় নয় এমন বংশ, যার টাইম স্প্যানটা ধরে নেওয়া আছে নন্দ বংশে 345 থেকে 321 বিসি খ্রিস্টপূর্বাব্দ। প্রথম প্রতিষ্ঠাতা কে? মহাপদ্মনন্দ। উনার নাম উগ্রসেন। উগ্রসেন, উগ্র নামে উগ্রসেন। খুব বেশি উগ্র ছিলেন, খুব বেশি অত্যাচারী এবং খুব বেশি হিংস্র থাকার কারণে উনার নাম ছিল উগ্রসেন। পরীক্ষায় প্রশ্ন এসেছে উগ্রসেন কার ডাকনাম বা কার ছদ্মনাম বা উগ্রসেন নামে কে পরিচিত ছিল? উত্তর মহাপদ্মনন্দ। এই মহাপদ্মনন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা। তিনি একরাট, একচ্ছত্র, সর্বক্ষত্রান্তক এই সমস্ত উপাধি গ্রহণ করেছিলেন, যার মধ্যে সর্বক্ষত্রান্তক কথার অর্থ ক্ষত্রিয়দের অন্ত করে। যে এই জন্যই তো এই বংশের নাম ক্ষত্রিয় নয় এমন বংশ নন্দ বংশ। সমস্ত ক্ষত্রিয়দেরকে কালাশোক কাকবর্ণ পর্যন্ত ওদেরকে ধ্বংস করে দেয় বলে এর নাম সর্বক্ষত্রান্তক, যার অর্থ ক্ষত্রিয়দের অন্ত করে। যে নিচু জাতের ছিলেন বলে ইতিহাসে প্রমাণ পাওয়া যায়, এই জন্য নাম একে অনন্ত কুল বলা হতো। অনন্ত কুল কথার অর্থ কি? যার কুলের বা জাতির ঠিক নেই। কেউ বলেছেন যে মহাপদ্মনন্দকে অনন্ত কুল বলা হচ্ছে। কেন না এ কোন বংশের কেউ জানে না, তবে এটুকু ঠিক যে কখনোই ক্ষত্রিয় ছিল না, নিচু জাতের ছিল। এরপরে নন্দ বংশের গুরুত্বপূর্ণ রাজাই, দুটো রাজাই দেখা হয়। একজন মহাপদ্মনন্দ যিনি প্রতিষ্ঠাতা এবং শেষ রাজা নন্দ বংশের আলেকজান্ডার তার আমলে আক্রমণ করলেও তিনি আক্রমণ প্রতিহত করেন। ডব্লিউবিসিএস প্রায় এই পয়েন্টটা থেকে কোশ্চেন করে যে নিম্নলিখিত কোন রাজার আমলে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, এবং যেটা প্রতিহত হয়ে যায়। নন্দপক্রমণি। নন্দপক্রমণি একটা পরিমাপ করার, আমাদের যেরকম মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, গজ রয়েছে, সেরকম নন্দ বংশের আমলে নন্দপক্রমণি নামে এক ধরনের পরিমাপের একক চালু করেন এই ধননন্দ। খুব উদ্ধত থাকার কারণে গুরুদেব চাণক্য বা কৌটিল্য, যার নাম বিষ্ণুগুপ্ত, এই তিনটে নামই খুব ইম্পর্টেন্ট। একই ব্যক্তি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন নামে এসে যাবার, কোথাও কোথাও এটাও দিয়ে দেয় যে চাণক্যের অপর নাম কি ছিল। তার আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত, একে কৌটিল্য বলা হতো, চাণক্য বলা হতো। অপমানিত করেন একদিন তার গুরুদেব চাণক্যকে। অপমানিত করলে চাণক্য ওখান থেকে রেগে বেরিয়ে যান এবং প্রতিশোধ নেওয়ার শপথ করেন। ধননন্দ নিজের গুরুদেব চাণক্যকে অপমান করেন একদিন। যেই অপমান করেছেন তখন চাণক্য খুব জ্ঞানী পণ্ডিত এবং খুব রাগীও ছিলেন, সে কারণে তিনি অভিশাপ দিয়ে বেরিয়ে যান যে তোর নন্দ বংশকে আমি একদিন ধ্বংস করব। সেই ধ্বংসের ফলস্বরূপ আমরা দেখব মগধের সিংহাসনে মৌর্য বংশ স্থাপন হয়। এই মৌর্য বংশ অনেক বড় বংশ, যার জন্য আলাদা ভিডিও হবে। এরপর আমরা দেখবো ওই মাঝখানে ধননন্দের আমলে যে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল 1 বছর 327 থেকে 326 খ্রিস্টপূর্বাব্দ, এই সম্বন্ধে একটু দেখে নিই। এখানে যতগুলো পয়েন্ট আছে সব পয়েন্ট থেকেই পরীক্ষায় প্রশ্ন এসছে। আলেকজান্ডার তিনি গ্রিসের ম্যাসিডোনিয়ার একজন রাজা ছিলেন ফিলিপস, সেই ফিলিপসের পুত্র। বাবার নাম কি? ফিলিপস। আলেকজান্ডার বাবার নাম ফিলিপস। উনি কোথা থেকে এসেছিলেন? গ্রিস দেশ, ম্যাসিডোনিয়া জায়গার নাম। 326 খ্রিস্টপূর্বাব্দে। কোথা দিয়ে এসেছিল আলেকজান্ডার? খাইবার পাস দিয়ে ভারতে এসেছিল। আমাদের যে পাস গুলো রয়েছে, খাইবার পাস, গিরিপথ বলা হয় বাংলায়, সেই গিরিপথ, খাইবার গিরিপথ বা খাইবার পাস নামে বেশি পরিচিত,
সেইখান দিয়ে আলেকজান্ডার ভারতবর্ষে প্রবেশ করেছিল। কাশ্মীরের সেই সময়কার কাশ্মীর সংলগ্ন, তখনকার ভারতের ম্যাপটা অন্যরকম ছিল, কারণ তখন ভারতবর্ষ আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। তো এই কারণে পার্টিকুলার স্টেট গুলো, রাজ্যগুলো বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো এখন বলা যায় না। তবে বর্তমান জম্মু কাশ্মীরে কিছুটা জায়গা যেখানে পুরু ছিল, সেই পুরুর সাথে প্রথম যুদ্ধ হয় আলেকজান্ডারে। এই যুদ্ধের নাম হিদাস পিসের যুদ্ধ। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা পরীক্ষায় বহুবার প্রশ্ন এসেছে। হিদাস পিসের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? পুরু এবং আলেকজান্ডারের মধ্যে হয়েছিল। এই পুরু কিন্তু আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করতে যায়নি, বলে আলেকজান্ডার তুমি যত বড় বীর হোক না কেন, তুমি আসো, আমি বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, আমি যুদ্ধ করব, যতক্ষণ না পর্যন্ত আমি হেরে যাই আমি তোমাকে কিছু দেব না। তো প্রথম যুদ্ধ করেছিল পুরু, কিন্তু পরবর্তীকালে আলেকজান্ডারের যে বীরতা সেটা সমস্ত দেশে পৃথিবীর মানুষেরা জানতো, আলেকজান্ডারকে ভয় করতো। অল্প বয়সী ছেলে ছিল, কিন্তু তবুও তার যে দুর্ধর্ষ যুদ্ধ কৌশল তাতে ভয় করতো। সেই ভয়ে রাজা অম্ভি প্রথম বশ্যতা স্বীকার করেছিল। এই পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম বশ্যতা স্বীকার করেছিল কে, এটাই প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন আসে যে আলেকজান্ডার ভারতে কতদিন ছিলেন? 19 মাস। ভূগোলের ছাত্র ছিলেন, উনি ব্যাবিলনে মারা যান 31 কিংবা 32, বিভিন্ন বইয়ে বিভিন্ন বয়স দেওয়া থাকে। 31-32 বছর বয়সে ক্ষয় রোগ, যেটাকে টিবি বলা হয়, টিউবারকিউলোসিস, সেই রোগে মারা যান আলেকজান্ডার। ওনার ঘোড়ার নাম ছিল বুকেফেলাস। ডব্লিউবিসিএস মেনে অনেকবার প্রশ্নটা এসেছে যে আলেকজান্ডারের ঘোড়ার নাম কি ছিল। এখানেই এই চ্যাপ্টারটি শেষ হয়। এরপরে আমরা দেখব প্রতিবাদী আন্দোলন, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, গৌতম বুদ্ধ, মহাবীর জৈন, পরপর হিস্ট্রির স্টেপ বাই স্টেপ চ্যাপ্টারগুলো আসতে থাকবে। তো নতুন ভিউয়ার্সের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও। এই ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে এই চ্যানেলের মাধ্যমে, এবং কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।